সমুদ্রের বুকে ভেসে বেড়ানো কিছু ভৌতিক জাহাজ। অশরীরী, ভৌতিক বা ব্যাখ্যাহীন ঘটনার উপস্থিতি শতাব্দী পেরিয়ে আজও পর্যন্ত আমাদেরকে তাড়া করে চলেছে। এমন অনেক ভৌতিক ঘটনার ব্যাখ্যা হয়তো আমাদের আধুনিক বিজ্ঞান দিতে পেরেছে, কিন্তু তা বাদেও অসংখ্য ঘটনা থেকে গেছে আমাদের আয়ত্তের বাইরে। এসব ব্যাখ্যাহীন ঘটনার দেখা মেলে লোকালয় থেকে শুরু করে জঙ্গল, এমনকি সমুদ্রের বুকেও। পরবর্তীতে এগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নানা উপকথা, গল্প, উপন্যাস, এমনকি সিনেমাও। ক্যালিউজ। ভৌতিক জাহাজের কথা বললেই যে নামগুলি সবার প্রথমে মনে আসে তার মধ্যে অন্যতম একটি হলো ক্যালিউজ। চিলির পৌরাণিক উপকথাগুলিতে প্রথম এই জাহাজটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। চিলি উপকূলের চিলয় নামের ছোট্ট দ্বীপের বাসিন্দা ও তার আশেপাশে ঘুরে বেড়ানো জাহাজগুলি ভৌতিক জাহাজ ক্যালিউজের দেখা পেয়েছেন বলে দাবি করেন। তাদের দাবি অনুযায়ী রহস্যময় এই জাহাজটি প্রায় রাতে কিছু সময়ের জন্য দৃশ্যমান হয়। এই সময় জাহাজটি থেকে অট্টহাসি, হৈ হুল্লোড় এবং বাদ্যের আওয়াজ ভেসে আসতে থাকে। সমগ্র জাহাজ থেকে শুরু করে মাস্তুল পর্যন্ত আলো ঝলমল করতে থাকে। অতঃপর যেমন হঠাৎ করেই জাহাজটির আবির্ভাব হয়, কয়েক মুহূর্ত পর তেমনি হঠাৎ করেই উপস্থিতির কোনো চিহ্ন না রেখে জাহাজটি উধাও হয়ে যায় সমুদ্রের বুকে। এস.এস. ভ্যালেন্সিয়া। এস.এস. ভ্যালেন্সিয়া 1982 সালে তৈরি হওয়া একটি ছোট স্টিমার, যেটি নিউ ইয়র্ক থেকে ভেনেজুয়েলা সমুদ্রপথে যাত্রী পরিষেবা প্রদান করত। 1906 সালে স্টিমারটি প্রায় 108 জন যাত্রী নিয়ে তার যাত্রাকালে ভয়াবহ সামুদ্রিক দুর্যোগের মুখে পড়ে সম্পূর্ণ তলিয়ে যায় ভ্যানকুভার সমুদ্র উপকূলে। যাত্রীদের প্রাণ বাঁচাতে স্টিমারের লাইফবোটগুলোকে মুক্ত করে দেওয়া হয় এবং প্রায় 37 জন যাত্রী লাইফবোটের সহায়তায় প্রাণে বাঁচতে সক্ষম হন। কিন্তু রহস্যময়ভাবে একটি লাইফবোট হারিয়ে যায় সমুদ্রে, যার সন্ধান আজও পর্যন্ত পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর এস.এস. ভ্যালেন্সিয়া স্টিমারটিকে কেন্দ্র করে নানা ভৌতিক গল্প, কাহিনী গড়ে উঠতে থাকে। ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার দ্বীপের জেলে ও বাসিন্দাদের দাবি মতে তারা অনেকেই ডুবে যাওয়া স্টিমারটিকে সমুদ্র উপকূলে ভেসে বেড়াতে দেখেছেন। তাদের মতে যতবারই স্টিমারটি দেখা গিয়েছে প্রত্যেকবারই তা কঙ্কালে ভর্তি ছিল, যেন কঙ্কাল যাত্রীদের নিয়ে জাহাজটি ভেসে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। ওরং মেডান। 1947 সালে মালাক্কা প্রণালীর অতিক্রম করার সময় দুটি আমেরিকান জাহাজের রেডিওতে কাছেই থাকা ওরং মেডন নামের একটি জাহাজ থেকে জরুরি সাহায্য চেয়ে একটি বেতার বার্তা ধরা পড়ে। বেতার বার্তাটিতে বলা হয়েছে তার জাহাজের সবাই মারা গিয়েছে এবং বার্তাটি শেষ হয়েছে আমিও মারা যাচ্ছি এমন অদ্ভুত একটা বাক্য দিয়ে। বেতার বার্তাটি পাবার সাথে সাথে আমেরিকান জাহাজ দুটি ওরং মেডানের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারা যখন জাহাজটির কাছে পৌঁছে তখন দেখা যায় জাহাজটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। কোনো দুর্ঘটনা বা অস্বাভাবিক কিছু তাদের চোখে ধরা পড়েনি। কিন্তু যখন জাহাজে প্রবেশ করা হয় তখন দেখা যায় চারিদিকে পড়ে আছে মৃতদেহ এবং জাহাজের সবাই মারা গিয়েছে। এমনকি জাহাজটিতে থাকা কুকুরটিও মরে পড়ে আছে। প্রত্যেকটি মৃতদেহের মুখে ফুটে আছে বিকৃত অভিব্যক্তি, যেন তাদের শেষ সময়টি গিয়েছিল প্রচণ্ড ভয় আর যন্ত্রণার মধ্য দিয়ে। পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধানের পূর্বেই জাহাজটি আগুন লেগে বিস্ফোরিত হয়ে যায়। ফলে সেদিন হতভাগ্য নাবিকদের সাথে ঠিক কী হয়েছিল তা আজও অজানা থেকে গেছে। ক্যারল এ ডিয়ারিং। ভৌতিক জাহাজ, রহস্যময় সমুদ্র নিয়ে কথা বলতে গেলে যে নামটি প্রায় সকলের মনে উকি দেয় সেটি হলো বারমুদা ট্রায়াঙ্গেল। বারমুদা ট্রায়াঙ্গেলের রহস্যের জালে আটকে পড়া জাহাজগুলির মধ্যে অন্যতম একটি হলো ক্যারল এ ডিয়ারিং জাহাজটি। জাহাজ ভর্তি কয়লা এবং প্রায় 10 জন নাবিক নিয়ে জাহাজটি নর্থ ক্যারোলিনার কেপ হ্যাটার্স বন্দরের কাছে আটলান্টিকের কবরখানা বলে খ্যাত ডায়মন্ড সোলসের কাছে আটকে পড়ে।
সাহায্য চেয়ে বেতার বার্তা প্রেরণ করা হলেও তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। জাহাজটির কাছে পৌঁছাতে বেশ কয়েকদিন লেগে যায় কোস্ট গার্ড সহ উদ্ধার কর্মীদের। কিন্তু যখন তারা জাহাজটির কাছে পৌঁছান তখন দেখা যায় জাহাজটি অক্ষত অবস্থাতেই আছে, কিন্তু জাহাজের কিছু যন্ত্রপাতি, লগবুক আর দুটি লাইফ বোটের সাথে জাহাজের সকল নাবিকেরা বেমালুম উধাও হয়ে গিয়েছে। পরবর্তীতে অনুসন্ধান চালিয়েও জাহাজের হারিয়ে যাওয়া নাবিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই সাথে অমীমাংসিত থেকে গেছে ক্যারল এ ডিয়ারিং এর রহস্যটি। বেইচিমো হাডসন বে কোম্পানির এ জাহাজটি হিমশীতল আলাস্কার সমুদ্র উপকূল ধরে যাতায়াত করত। ১লা অক্টোবর ১৯৩১ সালে মালবোঝাই জাহাজটি হঠাৎ আলাস্কার সমুদ্রে ভেসে বেড়ানো হিমশৈলে আটকে পড়ে। সপ্তাহ পেরিয়ে গেলেও যখন সমুদ্রে আবহাওয়ার উন্নতির কোনো লক্ষণ দেখা যায় না, তখন কোম্পানি বাধ্য হয়ে জাহাজের নাবিকদের সরিয়ে নিয়ে যায়, জাহাজটিকে এক প্রকার পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে। মাস ঘুরতে সমুদ্রের আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। জাহাজের ক্যাপ্টেন সহ কোম্পানির সকলে নিশ্চিত হয়ে যান জাহাজটি খারাপ আবহাওয়ার মুখে নিশ্চিতভাবে সমুদ্রে ডুবে গিয়েছে। কিন্তু সবাইকে অবাক করে জাহাজটিকে পরবর্তীতে বিভিন্ন সময়ে খোলা সমুদ্রে একা একা ভেসে বেড়াতে দেখা যায়। এ ঘটনাটি গণমাধ্যমগুলোতে প্রকাশ পেলে সারা দেশে সাড়া পড়ে যায়। জাহাজটিকে ছেড়ে আসার বহু বছর পর ১৯৬৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এমন উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াতে দেখা গিয়েছিল। অনুসন্ধানকারীরা পরবর্তীতে জাহাজটিকে খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান চালালেও জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। অক্টাভিয়াস গ্রিনল্যান্ডের সমুদ্র উপকূলে তিমি শিকারী জাহাজ হেরাল্ড ১লা অক্টোবর ১৭৭৫ সালে হঠাৎ একটি জনমানবহীন জাহাজের সন্ধান পায়। অক্টাভিয়াস নামের জনমানবহীন এ জাহাজটিতে যখন হেরাল্ড এর কর্মীরা প্রবেশ করেন তখন জাহাজের ভেতরে বরফে জমে যাওয়া ২৮ জন নাবিকের মৃতদেহ দেখতে পান। পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে যখন তারা জাহাজের ক্যাপ্টেনের কক্ষে প্রবেশ করেন। সেখানে জাহাজের লগবুক খোলা অবস্থায় একটি কলম হাতে ক্যাপ্টেনকে মৃত অবস্থায় বসে থাকতে দেখা যায়। তার ঠিক পাশেই চাদরে আবৃত একজন নারী সহ একটি শিশুর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। লগবুকে সর্বশেষ ১৭৬২ সালে তথ্য পাওয়া যায়, অর্থাৎ দীর্ঘ ১৩ বছর ধরে হয়তো জাহাজটি এভাবেই ভেসে চলেছিল আর্কটিক সাগরের বুকে। নাবিকেরা যখন জাহাজটিকে সেখানে রেখে উপকূলে ফিরে আসেন এবং জাহাজটির কথা অন্যদেরকে জানান রহস্যময় অক্টাভিয়াসের উদ্দেশ্যে, তখন অনেকেই যাত্রা শুরু করেন। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই জাহাজটি সম্পূর্ণভাবে হারিয়ে যায়। আজও পর্যন্ত জাহাজটির কোনো সন্ধান পাওয়া যায়নি। অক্টাভিয়াসের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে বিভিন্ন উপন্যাস থেকে শুরু করে ভিডিও গেমসও। জয়িতা ১৯৯৫ সালে মাছ ধরা ছোট জাহাজ জয়িতা দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের প্রায় ৫ সপ্তাহ পূর্বে সমুদ্রে মাছ ধরতে যাবার পর জরুরি সাহায্য চেয়ে বেতার সংকেত প্রেরণ করে জাহাজটি হঠাৎ হারিয়ে যায়। জাহাজটিকে খুঁজে বের করতে পরবর্তীতে আকাশ এবং জলপথে উদ্ধার অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়, কিন্তু অনুসন্ধানকারীরা কোনোরকম হদিশ খুঁজে বের করতে পারেননি। এ ঘটনার প্রায় ৫ সপ্তাহ পর একটি বাণিজ্য জাহাজ সমুদ্রে কোনোরকমে ভেসে থাকা অবস্থায় জাহাজটিকে খুঁজে পান। যে জায়গাটি থেকে বেতার সংকেত পাঠিয়েছিল তার থেকে প্রায় ৬০০ মাইল দূরে জাহাজটিকে উদ্ধার করা হয়। জাহাজটিতে যখন প্রবেশ করা হয় তখন অস্ত্রোপচারের বিভিন্ন সরঞ্জাম সহ একটি ব্যাগ খুঁজে পাওয়া যায়। অন্যদিকে সমগ্র জাহাজে রক্তমাখা ব্যান্ডেজ ছড়িয়ে ছিটিয়ে ছিল, তবে জাহাজটি থেকে কোনো মৃতদেহ বা জাহাজের নাবিকদের কোনো হদিশ মেলেনি। রক্তমাখা ব্যান্ডেজগুলো সহ নাবিকদের সাথে ঠিক কী ঘটেছিল তা আজও রহস্য হয়েই আছে। লেডি লভিবন্ড
লেডি লভিবন জাহাজটিকে ভালোবাসা, হিংসা এবং ক্রোধের মিশেলে এক অভূতপূর্ব রহস্য বলে আখ্যায়িত করা যেতে পারে। 1748 সালে ভ্যালেন্টাইন ডে এর আগের দিন জাহাজটি সমুদ্রের বুকে আনন্দে মেতে উঠেছিল, জাহাজের ক্যাপ্টেন সাইমন রিড এর বিয়ের উৎসবকে কেন্দ্র করে। কিন্তু আড়াল থেকে সে জাহাজেই ক্যাপ্টেনের কাছের একজন বন্ধু ও সহকর্মী জন রিভার্স তখন ক্রোধে উন্মাদ হয়ে ওঠেন। ক্যাপ্টেনের হবু স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা থেকে ব্যর্থ হয়েছিলেন তিনি। ফলে ক্যাপ্টেনের বিবাহ উৎসবে সবাই আনন্দে মেতে উঠলেও তিনি জ্বলতে থাকেন প্রতিহিংসার আগুনে। জন রিভার্স জাহাজটির গতিপথ বদলে কেন্ট উপকূলের গুডউইন্ড স্যান্ড নামের একটি স্থান ডুবিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় কেউই প্রাণ বাঁচানোর মতো পদক্ষেপ নিতে পারেননি, ফলে জাহাজে থাকা প্রত্যেকেই সমুদ্রে ডুবে মারা যান। এর পরবর্তীতে 1798, 1848, 1898, 1948, সর্বশেষ 1998 সালে অর্থাৎ প্রত্যেক 50 বছর পর পর বিধ্বস্ত অবস্থায় জাহাজটিকে ভেসে থাকতে দেখা যায়। এর মধ্যে কয়েকবার জাহাজটিকে দেখতে পেয়ে কাছে থাকা জাহাজগুলি উদ্ধারের জন্য এগিয়ে যায়, কিন্তু প্রত্যেকবারই কয়েক মুহূর্তের উপস্থিতির পর জাহাজটি নিচ থেকেই আবার অদৃশ্য হয়ে যায়। ম্যারি চেলেস্ট জাহাজ থেকে নাবিকদের উধাও হয়ে যাবার মতো রহস্যময় ঘটনা অনেকগুলি ভৌতিক জাহাজের ক্ষেত্রে দেখা যায়। এর মধ্যে অন্যতম ব্যাখ্যাতীতভাবে নাবিকদের হারিয়ে যাবার ঘটনা ঘটেছিল জাহাজ ম্যারি চেলেস্ট এর সাথে। 1972 সালের 5 ডিসেম্বর কানাডিয়ান জাহাজ দাই গ্রেসিয়া জনশূন্য অবস্থায় ম্যারি চেলেস্ট জাহাজটিকে আবিষ্কার করে। 2 মাস্তুলওয়ালা জাহাজটি সবগুলো পাল খোলা রেখে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ভেসে বেড়াচ্ছিল আটলান্টিক মহাসাগরের বুকে। দূর থেকে দেখে সন্দেহ করার মতো কোনো উপায়ই ছিল না যে জাহাজটিতে কোনো কিছু অস্বাভাবিকতা রয়েছে। কানাডিয়ান জাহাজটি খুব কাছ দিয়ে যাবার সময় লক্ষ্য করে জাহাজটি সম্পূর্ণ জনমানবহীনভাবে ভেসে চলছে। যখন গ্রেসিয়ার নাবিকেরা ম্যারি চেলেস্ট যেয়ে পৌঁছে তখন তারা আবিষ্কার করে জাহাজটিতে প্রায় 1500 ব্যারেল অ্যালকোহল রয়েছে, যেগুলো খোলা বা পান করা হয়নি। এমনকি নাবিকদের জিনিসপত্রও অক্ষত অবস্থায় রাখা রয়েছে। জাহাজের সমস্ত জিনিসপত্র সবকিছু এত স্বাভাবিক অবস্থায় রয়েছে যেন একটু আগেও সেখানে নাবিকেরা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সবগুলো লাইফবোটের সাথে সমগ্র নাবিক থেকে শুরু করে ক্যাপ্টেন কারোরই কোনো খোঁজ নেই। অনেক ভেবেও তারা লাইফবোট ব্যবহার করার প্রয়োজন হতে পারে এমন কোনো কারণ বের করতে পারেননি, কারণ কোনো দুর্যোগ বা যান্ত্রিক সমস্যা বা জলদস্যু আক্রমণের চিহ্ন কিছুই খুঁজে পাওয়া যায়নি জাহাজটিতে। কী কারণে বা কোথায় জাহাজটির সকল নাবিকেরা হারিয়ে গেল তা আজও একটি অমীমাংসিত রহস্যই হয়ে আছে। ফ্লাইং ডাচম্যান ভৌতিক জাহাজের মধ্যে সবথেকে বেশি আলোচিত বা পরিচিত যে জাহাজটি সেটি নিঃসন্দেহে ফ্লাইং ডাচম্যান। সিনেমা, উপন্যাস, গান, এমনকি থিম পার্কেও ফ্লাইং ডাচম্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়। কয়েক শতাব্দী ধরে ফ্লাইং ডাচম্যানকে একটি অভিশপ্ত জাহাজ হিসেবে গণ্য করা হয়। নাবিকদের বিশ্বাস, সমুদ্রে যারাই এর মুখোমুখি হবে তারা কোনো না কোনো ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। বিগত কয়েক শতকে কয়েকশো নাবিক এই অভিশপ্ত জাহাজের দেখা পেয়েছেন বলে দাবি করেছেন। আসলে জাহাজটিতে ঠিক কী ঘটেছিল, কীভাবেই বা জাহাজটি অভিশপ্ত হয়ে উঠল, এ নিয়ে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মতবাদ দেখা যায়। তার মধ্যে সবচেয়ে আলোচিত হল জাহাজটির ক্যাপ্টেন ভ্যান ডার ডিকেন প্রবল দুর্যোগের মধ্যেও কেপ টাউনে তার গন্তব্য অভিমুখে যাত্রা অব্যাহত রাখেন। উত্তাল সমুদ্রের কারণে অনেকে নাবিক ক্যাপ্টেনকে সমুদ্রযাত্রা স্থগিত রাখার জন্য অনুরোধ করতে থাকেন। ক্রমান্বয়ে সমুদ্র আরও ভয়ঙ্কর হতে থাকে, কিন্তু ক্যাপ্টেন তার সিদ্ধান্তে অটল থাকেন। সমুদ্র পরিস্থিতি এবং নিজেদের আসন্ন বিপদ উপলব্ধি করে নাবিকদের একটি অংশ তখন ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। বিদ্রোহ দমন করতে ক্যাপ্টেন কয়েকজন নাবিককে গুলি করে হত্যা করে লাশ ভাসিয়ে দেয় উত্তাল সমুদ্রে।
এ ঘটনার পরপরই প্রবল ঝড়ের মুখে জাহাজটি ক্যাপ্টেন সহ সকল নাবিককে নিয়ে ডুবে যায় গভীর সমুদ্রে। এছাড়াও অন্যান্য বিভিন্ন মতবাদ জাহাজটিকে ঘিরে তৈরি হয়েছে, যেমন জাহাজটি প্লেগ রোগী বোঝাই নাবিককে ভর্তি ছিল, ফলে কোনো বন্দরে জাহাজটিকে নোঙর করতে দেওয়া হয়নি। ধুঁকে ধুঁকে জাহাজের নাবিকেরা মারা যায়। মৃত্যুপথযাত্রী নাবিকদের অভিশাপে অভিশপ্ত হয়ে ওঠে জাহাজটি এবং পরবর্তীতে প্রতিশোধের নেশায় অনিষ্ট সাধনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে হাজির হয়ে জাহাজটি। ফ্লাইং ডাচম্যান জাহাজটি কী কারণেই বা অভিশপ্ত হয়ে উঠেছিল বা তার অস্তিত্ব কতটুকু যৌক্তিক সেটি জানা না গেলেও ফ্লাইং ডাচম্যান সহ অন্যান্য ভৌতিক জাহাজগুলো স্থায়ী জায়গা করে নিয়েছে মানুষের মনে। আরও অনেক শতাব্দী ধরে হয়তো রহস্যের ডালপালা বৃদ্ধি করে চলবে এসব ভৌতিক জাহাজগুলি।